স্থল নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি, 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত, জনভোগান্তি। এবছরে তিস্তা মহাপরিকল্পনার সুখবর আসবে, আশা পরিবেশ উপদেষ্টার। নকশা চূড়ান্ত হলে চীনের সঙ্গে চুক্তির সম্ভাবনা। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার ভাঙনে হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ভিটেমাটি হারানোর শঙ্কায় হাজারো পরিবার, স্থায়ী সুরক্ষার দাবি। আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে জেলায় জেলায় বিএনপির বিক্ষোভ, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার অভিযোগ। এবং সড়ক ও ফুটপাত দখলদারদের কাছ থেকে চাঁদা তুলছে রাজশাহী সিটি কর্পোরেশন, দখলমুক্ত করতে পুলিশের চিঠির জবাব দেয়নি রাশিক। আমন্ত্রণ 23 জনপদ সংবাদে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম উপকূলে সৃষ্ট লঘুচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এতে রাজধানী ঢাকা সহ দেশের উপকূলীয় জেলায় হচ্ছে ভারী বৃষ্টি। এই পরিস্থিতিতে ঢাকা সহ দেশের 13 জেলায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। সেই সঙ্গে 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত ও নদী বন্দরে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজধানীর বৃষ্টি ভোগান্তি নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, বৃষ্টিতে রাজধানীর জনজীবনে কি কি প্রভাব পড়েছে, কেমন দেখছেন পরিস্থিতি, জানাবেন। জানা, আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং যানজটেরও তৈরি হয়েছে। আমি এই মুহূর্তে রাজধানীর যে মৌচাক, সেই মৌচাক মার্কেট আছে, সেই মার্কেটে অবস্থান করছি। এখানে জলাবদ্ধতার পরিমাণ এতটাই এখানে বেড়েছে যে মার্কেটের ভিতরে কিন্তু পানি ঢুকে গিয়েছে এবং যে বিক্রেতারা আছেন, যে দোকানি মালিকরা আছেন, তারা কিন্তু বেশ দুর্ভোগ পোহাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে এখানকার ঢাকা শহরে অল্প পরিমাণ বৃষ্টি হলেই কিন্তু এই মার্কেটে জলাবদ্ধতা হয় এবং তারা কিন্তু বেশ দুর্ভোগের মধ্যে থাকেন। আমরা যদি একজন দোকানদারের সাথে কথা বলি, আমরা একটু জানার চেষ্টা, আপনি বলবেন এই যে দোকানে যে পানি উঠে যায় বা বৃষ্টি হলে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয় কিনা, বা এই বিষয়ে আপনার? ভাই, আমি এখানে চাকরি করি, মনে করেন সকাল থেকে বৃষ্টি আছে, মনে করেন সকালে বৃষ্টি হইতে মনে করেন এই জায়গায় পানি আসে পড়ে। আমরা সকাল থেকে এখনো দোকানদারি করতে পারি না। এই যে দোকান ডাইকা বয়ে রয়েছি, যখন দোকানদারি করতে পারি না, বৃষ্টি আসলে এখানে পানি জমে যায়। এখন আমাদের কিন্তু করার নাই ভাই। দোকানের কোনো ক্ষয়ক্ষতি বা মালামালের? হ্যাঁ, আমাদের মালের ক্ষয়ক্ষতি হয়। যেমন করেন দোকানের পাঞ্চ ক্লিপ, চিরুনি, হিজাব পিন, এগুলো মনে করেন হয়ে যায়, মনে করেন নষ্ট হয়ে যায়। কালকের দিন আগের দিনও বৃষ্টিতে আমাদের অনেকগুলো ব্যাগ মনে করেন নষ্ট হয়ে গেছে, অথবা বালি ঢিলে দিয়ে সব ব্যাগ নষ্ট হয়ে যায়। আমাদের মাল ক্ষয়ক্ষতি হয়ে যায়। ওরা যেটা বলছি যে বৃষ্টি হলে কিন্তু তাদের মালামালগুলো কিন্তু পানিতে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাঁটু পানি পর্যন্ত পানি হয়ে গিয়েছে। এখন এইখানকার যে আরেকজন দোকানদার আছে, ওনারা কিন্তু প্রতিনিয়ত এই দুর্ভোগের সম্মুখীন। আপনি একটু জানাবেন যে এখানকার পানি যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, মার্কেটের ভিতরে পানি ঢুকে যায়, সেটি কারণ কি আসলে, আর কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ করেছে? না, এই পর্যন্ত আমরা দেখিনি। আমি তো আজকে অনেকদিন যাবত দেখি মার্কেটে পানি, আপনার হালকা একটু বৃষ্টি হলে এখানে পানি জমে যায়। পানি জমে গেলে দেখা যায় আমরা দোকানদারি করতে পারি না। যেমন সকাল থেকে এই পর্যন্ত আমরা বিসমিল্লাহ করতে পারিনি। পানি জমে গেলে আপনার এমনভাবে সৃষ্টি হয়, পানি যে 5 মিনিট পরে চলে যাবে তাও না। পানি আপনার প্রায় 20 থেকে 30 মিনিট, এমন সময় যায় আপনার 2 ঘন্টা 3 ঘন্টা পানি অটোমেটিক থাকে। কর্তৃপক্ষকে আপনারা জানিয়েছেন এই বিষয়ে, কোনো কিছু জানিয়েছে মার্কেট যে মালিক আছে এবং সমিতি আছে? হ্যাঁ, ওনাদের কিন্তু জানানো হয়েছে প্রায় সময়, ওনারা তো নিজেরাই দেখছে। কাজ হয়তো করতে আগে তো আরো বেশি পানি জমতো, এখন তো মোটামুটি কাজ করার কারণে এটা একটা সময় নিচা ছিল। আরো আমরা যখন ফার্স্টে আসছি তখন দেখছি যেটা আরো নিচা ছিল, তো এটা উঁচা করার কারণে পানি একটু কম। আগে দেখা যেত পানি ওই পর্যন্ত উঠে যেত। উনি যেটা বলছিলেন যে অল্প পরিমাণ বৃষ্টি হলেই কিন্তু বিশেষ করে এই মৌচাকের যে মৌচাক মার্কেট আছে, মৌচাক মোড়ে যে মৌচাক মার্কেট আছে, সেই মৌচাক মার্কেটে কিন্তু বেশ পানি জমে যায় এবং হাঁটু পানি পর্যন্ত কিন্তু পানি জমে যায় এবং বিভিন্ন দোকানি আছে, এখানে দোকানদাররা কিন্তু তাদের মালামালে ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের মালামাল অন্য জায়গায় সরিয়ে নিতে হয়। এমনটাই কিন্তু এই মৌচাক মার্কেটের যে পানির যে জলাবদ্ধতা, বৃষ্টি যখন হয় তখন এই পরিস্থিতির সৃষ্টি হয়। শুধু মৌচাক মার্কেটের রাজধানীতে যে নিচু জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে আজকে সারাদিনের
বৃষ্টিতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সেই সাথে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। রাজধানীর মৌচাক মার্কেটে জলাবদ্ধতার এই ছিল সর্বশেষ পরিস্থিতি। ডানা। হিমেল, ধন্যবাদ আপনাকে। রাজধানী বৃষ্টি ভোগান্তি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার সমুদ্র উপকূলের আবহাওয়ার সার্বিক পরিস্থিতি জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। রহমান, স্থল নিম্নচাপের প্রভাবে কেমন দেখা দিয়েছে উপকূলে? ধন্যবাদ। টানা যেমনটি জানাচ্ছিলেন, গত কয়েকদিন ধরে কক্সবাজারে বৈরী আবহাওয়া যাচ্ছে এবং এখনো পর্যন্ত 3 নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। যদিও আকাশে এখন মেঘ উঠেছে, সকাল থেকে একটু বৃষ্টি হয়েছিল এবং আমরা আবহাওয়ার সাথে যেটা জেনে জানতে পেরেছি সেটা হলো যে আজকে মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এবং যেই 3 নম্বর সংকেতটি রয়েছে সেটি হলো নৌ মংলা বন্দর সহ সেই বিভিন্ন বন্দরগুলোর জন্য একসাথে দেওয়া হয়েছে এবং কিন্তু কক্সবাজারের দিকে আসার সম্ভাবনা খুব কম বলে আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অফিসের তথ্য মতে। এবং এটি দক্ষিণ এবং পশ্চিম দিকে যদি আসে তাহলে কক্সবাজার দিকে আসতে পারে এবং এটি ইতিমধ্যে দুর্বল হয়ে স্থল লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে। যদিও কক্সবাজারে কিন্তু সম্পূর্ণ ভিন্ন চিত্র, রৌদ্রোজ্জ্বল আকাশ, কখনো মেঘ হলেও কিন্তু কক্সবাজারের যেই সমুদ্র সৈকত এখানে প্রচুর পরিমাণ পর্যটক রয়েছে। এবং আরেকটা জানা যে বিষয়টি জানাতে চাই, গত 8 দিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এখনো নিখোঁজ রয়েছে, এখনো তাকে উদ্ধার তৎপরতা চলেছে। বৈরী আবহাওয়ার যেহেতু একটু কিছু ভালো হয়েছে, তারা উদ্ধার কর্মীরা আশা করতেছেন হয়তো তাকে অরিত্রকে তারা খোঁজার সর্বশেষ বিমান বাহিনীর ড্রোন দিয়ে খোঁজা হচ্ছে এবং আবহাওয়া যদি ভালো হয় তাহলে তাকে উদ্ধার তৎপরতাটা তাদের আরও সহজ হবে। যেহেতু কয়েকদিন আবহাওয়া খুব বৈরী ছিল, বোট এবং বিভিন্ন তাদের যে তৎপরতা যে অভাব রয়েছে এবং জেলা প্রশাসনের শত চেষ্টার মধ্যেও কিন্তু তারা সেই উদ্ধার তৎপরতাতে এখনো পর্যন্ত 3 জনের মধ্যে 2 জনের লাশ পাওয়া গেলেও এখনো পর্যন্ত একজনের লাশ উদ্ধার হয় নাই। এবং যারা পর্যটক এবং অরিত্রের বাবা দাবি করছেন পৃথিবীতে অসহায় একমাত্র বাবা হচ্ছে তিনি, এবং তিনি জেলা প্রশাসন সহ সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন যেন তার হারিয়ে যাওয়া একমাত্র বুকের ধনকে যেন তারা দ্রুত সময়ের মধ্যে খুঁজে দেয়। এবং তার মা যেটি বলেছে সেটি হলো যে তার ছেলেকে ফেলে কিভাবে তিনি তার বাড়িতে যাবেন। এবং বৈরী আবহাওয়ার সময় সমুদ্র সৈকতে না নামার জন্য জেলা পুলিশ এবং টুরিস্ট পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং বিশেষ করে বিচ কর্মী সহ লাইফগার্ডের যে যারা রয়েছেন তারা বারবার পর্যটকদেরকে সতর্ক করার পরেও কিন্তু তারা সেই পর্যটকদেরকে মানানো যায় না এবং তারা বিভিন্নভাবে সমুদ্র সৈকতে নেমে যায়। এবং এই নামার ফলে যে বিষয়টি হয় সেটি হলো যে মানুষ অজান্তেই সমুদ্রে ভেসে যায় এবং এই ভেসে যাওয়ার মধ্য দিয়ে তাদের অকালে জীবন সরে যায়। এবং জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সরকার যদি আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যদি উদ্ধার তৎপরতা এবং লাইফগার্ড কর্মী যদি বাড়ানো হয় এবং সমুদ্র সৈকতের যেই সুইমিং দুটো আলাদা করে দেওয়া হয় তাহলে যেত বৈরী আবহাওয়া হোক সব কিছু মিলিয়ে কিন্তু পর্যটক লাশের মিছিলের সংখ্যাটা কমবে বলে স্থানীয় জনগণ এবং পর্যটকরা এবং পরিবেশবাদীরা আমাদেরকে বলেছেন। এবং এটা যদি কার্যকর পদক্ষেপ না হয় তাহলে 120 কিলোমিটার সমুদ্র সৈকতে অরক্ষিত স্থানটি মানুষের জন্য দিন দিন বিপজ্জনক হয়ে যাবে এবং এটি যেন পরিবেশসম্মত এবং মানুষের জীবন আনন্দ দুইটা যেন একসাথে করতে পারে। সরকার যদি এই ব্যবস্থা নেয় তাহলেই সবচেয়ে তারা খুশি হবে বলে আমাদেরকে জানিয়েছে। এবং সরকার যদি এ বিষয়ে পদক্ষেপ যত দ্রুত নেবে তত প্রাণহানির সংখ্যা কম হবে। এটাই ছিল আমার কাছে সর্বশেষ জানা। রহমান, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার থেকে আবহাওয়ার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে ফেনী ও নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি ফেনীতে তোফায়েল আহমেদ নিলয়ের কাছে। নিলয়, কি কি দুর্ভোগ পোহাতে হচ্ছে বন্যা দুর্গতদের জানাবেন? এই মুহূর্তে রয়েছি ফুলগাজী উপজেলার দেড়পাড়া এলাকায়। আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে গত 7 জুলাই ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন সৃষ্টি হয়েছিল সেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো ইতিমধ্যে মেরামত করছে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারগণ। আমরা এখানে এসে যেটি দেখেছি যে এই 100 মিটারের মধ্যে এখানে 3টি ভাঙন দেখা দিয়েছিল, সেই 3টি ভাঙনে ইতিমধ্যে মেরামতের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। তবে এখানকার মানুষের অভিযোগ হয়েছে যে বাঁধটি মেরামত করা হচ্ছে সেটি অতি নিম্নমানের, যার ফলে এখানে হয়তো আবারও ভাঙন সৃষ্টি হতে পারে বলে এখানকার মানুষ বলছে। এখানকার মানুষ বলছে যে চলতি বছর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জুন জুলাই
জুলাই আগস্ট এই 3 মাসে এখানে 4 বার নদী ভাঙনের কবলে পড়তে হয়। এই এখন দ্বিতীয়বারের মতো কবলে পড়েছে, আরও 2 বার যে হয়তো ভাঙতে পারে তারা এমনটি মনে করছে। তবে এই বাঁধ যে মেরামত করছে সেটি অতি নিম্নমানের বলে বলছে যারা যে ঠিকাদার এখানে কাজ করছে সাগর এন্টারপ্রাইজ। আমরা সেই সাগর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারের কাছ থেকে জানতে চাইবো যে এখানকার মানুষ অভিযোগ করছে যে বাঁধটি নিম্নমানের হচ্ছে, এর কারণ কি? না, আসলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড যেভাবে কাজটা করার জন্য বলছে ঠিক ওইভাবে আমরা কাজটা করছি, তার থেকে ভালো করার চেষ্টা। কারণ আমি এখানকার স্থানীয়, এই বাঁধটা যদি আবার ভাঙে আমি এই পানির সম্মুখীন হব। তা এখানে জিও ব্যাগের কোনো কাজ নাই। পানি উন্নয়ন বলছে বস্তা দিয়ে মাটি ভরে যে বাঁধটা এখানে আমরা ফাইলিং করছি, তারপরে ব্লক দিছি, ওই ব্লকের মাধ্যমে কাজটা করা হয়। এটা ফাইলিংয়ের কোনো কাজ না, এটা হইলো এটা জিও ব্যাগের কোনো কাজ না বা জিও টিউবেরও কাজ না। এটা হইলো বস্তা দিয়ে বাঁধ তৈরি করে উভয়ভাসে মাটি দিয়ে ভরাট করে উঁচু করে বাঁধ দেওয়া হয়। এটা পানি উন্নয়ন যেভাবে বোর্ড যেভাবে আমাদেরকে বলছে ঠিক সেম কাজটা আমরা করছি। আমি আরও ভালো করার চেষ্টা করতেছি, এখানকার জনগণ এটা ভুল বুঝতেছে। আর কাজটা আমরা ওপেন, এখানে পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক তদারকির মাধ্যমে রাখছে, এটা তো আর চুরি করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। আসলে আপনি বলছিলেন যে তিনি এখানে পানি উন্নয়ন বোর্ডের কাজ করছে, সেটিতে কাজ চুরি করার কোনো সুযোগ নেই বলে তিনি জানাচ্ছেন। তবে এখানকার মানুষের অভিযোগ আমরা দেখেছি যে টেকসই বাঁধ নির্মাণে ইতিমধ্যে আজ সকালে ফেনীর পরশুরাম উপজেলায় একটি 55টি স্বেচ্ছাসেবী সংগঠনের মানববন্ধন করেছে। সেই মানববন্ধনে মানুষ বলেছে যে এই যে মুহুরী কহুয়া সিলোনিয়ানের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে বড় প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, সেই মন্ত্রণালয়ে 7,430 কোটি টাকার যে কাজ সেটি যেন সেনাবাহিনীর মাধ্যমে করা হয়, সেটির জন্য কিন্তু মানববন্ধন থেকে তারা জোর দাবি জানাচ্ছেন। তবে আমরা দেখেছি এখানকার কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদে ব্যাপক ক্ষতি হয়েছে। সেই সব ক্ষতিগুলো এখনো পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরূপণ করতে পারেনি। তবে জেলা প্রশাসন বলছে যে বহুমাত্রিক ক্ষয়ক্ষতি সেটি নিরূপণে কিছুটা সময় লাগছে। কিছু কিছু এলাকায় এখনো জলবদ্ধতা রয়েছে, জলবদ্ধতার পানি নামলে হয়তো যে বহুমাত্রিক ক্ষয়ক্ষতি সেটির পরিমাণ নিরূপণ করা হবে। নিরূপণের পরবর্তীতে সেই পুনর্বাসনের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ফেনীর ফুলগাজীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মেরামত এবং ক্ষয়ক্ষতি নিয়ে সর্বশেষ তথ্য। আমি এখন চলে যাব নোয়াখালীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাওলা সুজন। সুজনের কাছ থেকে জানতে চাইব নোয়াখালীর সর্বশেষ কি পরিস্থিতি রয়েছে। নিলয়, আপনাকে ধন্যবাদ। আপনি ফেনীর যে বন্যা হয়েছিল সাম্প্রতিক সেটির ক্ষয়ক্ষতির কথা বলছিলেন। তা আমি যদি জানাতে চাই যে নোয়াখালীর কথা, যে নোয়াখালীতে যে অতিবৃষ্টির কারণে কিন্তু ভীষণ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। তো জেলা প্রশাসনের তথ্য মতে নোয়াখালী জেলার 9টি উপজেলার মধ্যে 5টি উপজেলার 57টি ইউনিয়নে ভীষণ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল অতি বর্ষণের ফলে। তো এই 57টি ইউনিয়নে কিন্তু এখনো প্রায় 34,000-এরও বেশি পরিবার পানি বন্দী অবস্থায় রয়েছে। প্রায় লক্ষাধিক মানুষ যে জলমগ্ন হয়ে রয়েছে, তারা যে নিত্য দিনের যে কাজকর্ম তারা সেটিতে ঘর থেকে বের হতে তাদের বিভিন্ন দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সাথে যে কৃষি যে অধিদপ্তর রয়েছে নোয়াখালী, সেটির তথ্যমতে আমরা যে ক্ষয়ক্ষতির চিত্র পেয়েছি বা যে ক্ষয়ক্ষতির তথ্য পেয়েছি সেটি হচ্ছে যে শস্য ভাণ্ডার খ্যাত নোয়াখালী সুবর্ণচর উপজেলায় সহ যে নোয়াখালীতে মোট 5,911 হেক্টর জমি যে ফসল ক্ষতির সম্মুখীন হয়েছে জলাবদ্ধতায়। তো এর মধ্যে যে আমনের যে বীজতলা রয়েছে এবং আউশের যে বীজতলা রয়েছে, আসলে এই দুটি কিন্তু যে সম্পূর্ণরূপে জলাবদ্ধতা পানি তলে গেছে। তো এই দুটি আমন এবং আউশের বীজতলা মিলিয়ে প্রায় যে 3600 হেক্টরের বেশি জমি যে এখনো কিন্তু জলাবদ্ধতার কবলে রয়েছে, পানিতে তলিয়ে রয়েছে। তো এতে কিন্তু কৃষকরা কিন্তু কিছু ক্ষতির সম্মুখীন হতে পারে ধারণা করা হচ্ছে। এছাড়া যে গ্রীষ্মকালীন সবজি রয়েছে সেটি 1200 হেক্টর জমি এবং যে শরৎকালীন যে আগাম সবজি চাষ করা হয়েছিল সেটি প্রায় 575 হেক্টর জমির যে এখনো জলাবদ্ধতার কবলে রয়েছে বা পানিতে তলিয়ে রয়েছে। এতে কিন্তু যে সামনে যে সবজির মৌসুম আসছে, এটাতে কিন্তু একটা বাজারের সংকট দেখা দিতে পারে। একই সাথে যে প্রান্তিক চাষি যারা রয়েছে তারা কিন্তু যে ক্ষতির সম্মুখীন হতে পারে। আর যদি জলাবদ্ধতার আর একটু ক্ষতির চিত্র বলতে চাই, সেটি হচ্ছে যে গ্রামীণ যে সড়কগুলি রয়েছে সেই সড়কগুলি কিন্তু এখনো অধিকাংশ সড়কে পানির নিচে থাকায় কিন্তু সড়কগুলোর যে দিন দিন তা ক্ষতির মুখে পড়ছে এবং একই সাথে সড়কের বিভিন্ন জেলার উপজেলার বিভিন্ন সড়কে কিন্তু যে বড় বড় গর্ত হয়ে যে সৃষ্টি হয়েছে
রয়েছে সেটি আসলে যে সেখানে যানবাহন চলাচল করতে খুব সমস্যা হচ্ছে, একই সাথে যে জনদুর্ভোগ সেটি কিন্তু চরমে পৌঁছেছে বলে জানা গেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে যেটি জানতে পেরেছি, এখনো প্রায় 27টি আশ্রয় কেন্দ্রে প্রায় 1000-এর বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে। এইসব আশ্রয় কেন্দ্রের মানুষের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার এবং নগদ টাকা এবং চাল বিতরণ করা হয়েছে। তবে একটি যে তথ্য রয়েছে যে বিশুদ্ধ পানির খাবার সংকট রয়েছে তাদের এখানে। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্য। ডানা, ধন্যবাদ আপনাদেরকে। ফেনী ও নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ফেনীতে বন্যার পানি নামতে শুরু করলেও এখনো কমেনি দুর্ভোগ। 24-এর ক্ষত না শুকাতেই 25-এর বানের জল কেড়ে নিল মানুষের শেষ সম্বলটুকু। ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার শতাধিক বাড়িঘর। তাদের কারো ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে, কেউ বা আবার অন্যের ঘরে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস প্রশাসনের। তোফায়েল আহমেদ নিলয় তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। এটি কোনো যুদ্ধবিধ্বস্ত ধ্বংসস্তূপ নয়, এটি গত 8 জুলাই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ধ্বংসলীলা। ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর ধনিকুণ্ডা গ্রামের ধোপাবাড়ির মনোরঞ্জন দাসের ছেলে বিমল দাস 2 লাখ টাকা ঋণ করে বানিয়েছিলেন স্বপ্নের ঘর। বন্যার স্রোতের প্রবল বেগে তার ঘরটিও মিশে গেছে মাটির সাথে। মা ছেলে মেয়েকে নিয়ে কোথায় মাথা গুঁজবে সে দুশ্চিন্তায় ঘুম নেই তাদের চোখে। শুধু বসতঘর নয়, বন্যা হানা দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠানেও। একই উপজেলার উত্তর ধনিকুণ্ডা ধোপাবাড়ি মোড়ে জাফর ইবনে আল মনসুরের ফাতিহা স্টোরও ভেসে গেছে বন্যায়। তার সেই ঘরহারা ভিটেতে ঘুরে ফিরে দেখছেন ধ্বংসের শেষ চিহ্ন। তার দোকানে 3.5 লাখ টাকার পুঁজি, ব্যাংকের ঋণ, সবই এখন বেদনাময় স্মৃতি। 2 ছেলে আর 1 মেয়েকে নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি। বন্যা কেড়ে নিয়েছে তাদের মতো আরো শতাধিক ঘরবাড়ি। শেষ সম্বলটুকু হারিয়ে তারা এখন ঘুরছেন অন্যের দাঁড়ে দাঁড়ে। ছেলে মেয়ে সংসার নিয়ে পড়েছেন বিপাকে। সরকারি সহায়তা নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তাদের। দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এরই মধ্যে প্রতিটি উপজেলার নির্বাহী অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। পুনর্বাসনে দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে চলছে তালিকা তৈরির কাজ। গত 9 বছরে ফুলগাজী পরশুরামের মোহরে কহুয়া ও সিলোনিয়া নদীর 128 কিলোমিটার বাঁধ ভেঙেছে 194টি স্থানে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে। মঙ্গলবার দুপুর 1টার দিকে এমন চিত্র দেখা গেছে। এ সময় চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের পড়তে হয় ভোগান্তিতে। রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য মতে রাজশাহীতে গেল 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 90 মিলিমিটার। আরও 2-1 দিনের বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার রাত থেকে কয়েক দফা বৃষ্টির পর হাসপাতালের বহির্বিভাগের সামনে এবং গেটের আশেপাশে প্রায় হাঁটু পানি জমেছে। এতে অনেকেই ভিজে রোগী নিয়ে হাসপাতালে ঢুকছেন। তিস্তা মহাপরিকল্পনা ডিজাইন চূড়ান্ত করতে অক্টোবর পর্যন্ত সময় লাগবে। এরপর চুক্তি হতে পারে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ রিজওয়ান আহসান। মঙ্গলবার সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীর বাম তীরে পূর্ব সতর্কীকরণ কাজ পরিদর্শনে এসে কথা বলেন তিনি। এ সময় তিস্তা নদীর গতি ও প্রাকৃতি অনেকটাই বাংলাদেশের নিয়ন্ত্রণে নয় উল্লেখ করে এটি উজান দেশের উপর নির্ভর করে বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, তিস্তা তীরবর্তী 5টি স্থানে গণশুনানি করে পরিকল্পনা সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে। ডিজাইন চূড়ান্ত হলে চীন সরকারের সঙ্গে দর কষাকষি করে একটি চুক্তিতে উপনীত হওয়া সম্ভব হবে বলেও জানান রিজওয়ান আহসান। আমরা 5টা গণশুনানি এখানে করেছি, যাতে এটা কোনো সরকারি পরিকল্পনা না হয়, এটা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর একটা পরিকল্পনা হয়। সেই গণশুনানিতে ব্যাপক অংশগ্রহণ হয়েছে। মানুষরা যখন ওই পরিকল্পনা শুনেছে তার উপর নিজেদের মতামত দিয়েছে। সেই মতামতগুলো সন্নিবেশ করে আমরা এই পরিকল্পনাটা সরকারের অন্য 2টা পর্যায়ে আছে সেই একটা পর্যায়ে পাঠিয়ে দিই। ডিজাইন দিতে দিতে তাদের অক্টোবর মতন লেগে যাবে। অক্টোবরের পরে আসলে কি পরিমাণ টাকা লাগবে, কবে কাজ শুরু করা যাবে, এসব বিষয়ে 2 দেশের মধ্যে দর কষাকষি হবে, কথা হবে। তারপরেই আমরা তিস্তা মহাপরিকল্পনার একটা চুক্তি আশা করি।
বগুড়া সারিয়াকান্দির কামালপুর ইউনিয়নের যমুনা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ভিটেমাটি হারানোর আশঙ্কায় নদী পাড়ের হাজারো মানুষ আতঙ্কে দিন পার করলেও বাঁধ রক্ষায় নেওয়া হচ্ছে না কোনো স্থায়ী সুরক্ষা ব্যবস্থা। যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি, ভাঙন ঠেকাতে তারা সাধ্যমতো পদক্ষেপ নিচ্ছেন। বিস্তারিত বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদনে। বন্যা আসুক আর না আসুক, খরস্রোতা যমুনা যেন তার করাল গ্রাসে প্রতি বছর গিলে ফেলছে শত শত বিঘা ফসলি জমি আর নদী পাড়ের মানুষদের বাপদাদার বসত ভিটা। এবছর এখনো কোনো ভারী বর্ষণ না হলেও বগুড়া সারিয়াকান্দিতে যমুনার 1 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। ভাঙন ঠেকাতে নদী তীরে ফেলা কোটি কোটি টাকার জিও ব্যাগও মুহূর্তের মধ্যেই যেন বিলীন হয়ে যাচ্ছে নদী গর্ভে। বছর দুয়েক আগেই ভয়াবহ ভাঙনে সারিয়াকান্দির ইসামারা ও ফকিরপাড়ায় বৃহৎ অংশে ফসলি জমি, বসতবাড়ি ও অবকাঠামো বিলীন হয়ে যায়। যে ক্ষতি আজও পুষিয়ে নিতে পারেননি ভাঙন কবলিত মানুষেরা। সেই সময় ভাঙন ঠেকাতে নদীর তীরে 12 কোটি টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলা হয় বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এতেও রোধ হয়নি নদী ভাঙন। বন্যার সময় বিশেষ করে ভাঙনের কারণে পশু পাখি হোক, সাধারণ মানুষ হোক, অমানবিক জীবন যাপন করে। এরা তো আঙ্গেরে এই এলাকা না চাইলে মাছ ধরলে কোন জমো এ ভাই হেঁটে বেড়ান দেখবো। গত এক সপ্তাহে গোদাখালী থেকে দড়িপাড়া পর্যন্ত 1 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। দ্রুততার সাথেই মূল বাঁধের দিকে এগুচ্ছে নদী ভাঙন। ভুক্তভোগীরা জানান, মূল বাঁধ ভেঙে গেলে বগুড়া ও সিরাজগঞ্জের অন্তত 5 উপজেলার লক্ষাধিক মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এইভাবে যদি ভাঙতে থাকে, আমরা দুটো ইউনিয়নে প্রায় 2 লক্ষর অধিক লোকজন আছি। আমরা বাস্তুহারা হয়ে যাবে, এলাকায় থাকতে পারবো না। দীর্ঘদিন ধরে দেখে আসতেছি নদী ভাঙতেইছি, কিন্তু সরকার কোনো কাজ করতেছে না আমাদের এই মাঝখানে এলাকাটা। ভালো করে কাজ করা নাই, যারা কাজ করে এখানে ভালোভাবে এটি দায়িত্বধার মানুষ থাকা নাই। 2 বস্তা ফেলে 3 বস্তার টাকা নেওয়া যায় করলে হবে, কাজ তো ঠিক মতো হয় না। পানি উন্নয়ন বোর্ড বলছে, বেড়িবাঁধ থেকে ভাঙন দূরত্ব মাত্র 300 মিটার। বড় ধরনের ঝুঁকি এড়াতে তারা অস্থায়ী নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। তবে স্থায়ী সমাধানে 1750 কোটি টাকা ব্যয়ে নদীর তীর রক্ষা একটি প্রকল্প শীঘ্রই হাতে নেওয়া হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প ব্যয় দাঁড়িয়েছে 1750 কোটি টাকা। সেই প্রকল্পটা বাস্তবায়ন হলে কামালপুর এলাকায় যে ভাঙন প্রবণ 4 কিলোমিটার এলাকা রয়েছে সেটা পুরোপুরি ভাঙন মুক্ত হবে বলে মনে করি। জিও ব্যাগ ও জিও টিউব ফেলে অস্থায়ী কাজের নামে প্রতি বছর পানিতে টাকা না ঢেলে বাঁধ রক্ষায় দ্রুততম সময়ে নেওয়া হোক স্থায়ী সুরক্ষা ব্যবস্থা, এমনই প্রত্যাশা সকলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। বিএনপিকে জনগণ লাল কার্ড দেখিয়েছে। জামায়াত নেতার এমন বক্তব্যের প্রতিবাদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজএম জাহিদ হোসেন বলেছেন, কে কাকে লাল কার্ড দেখাবে তার সিদ্ধান্ত নেবে জনগণ। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নতুন ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। বলেন, যদি তাদের কারণে নির্বাচন ব্যাহত হয় তাহলে এর দায়ও ষড়যন্ত্রকারীদেরই নিতে হবে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শীর্ষ নেতৃবৃন্দের নামে অপ্রীতিকর বক্তব্য প্রদানের প্রতিবাদে মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে ঢাকাস্থ সেনবাগ ফোরাম। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক এনসিপির নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে বলেন, যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারাই ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছে। কি চাচ্ছেন, কেন করছেন, কি আপনাদের উদ্দেশ্য? তাহলে যে কথা আপনি বলেছেন মুজিববাদ চাঁদাবাদের পাহারাদার আমরা উল্টা বলতে চাই, এই নব্য ষড়যন্ত্রকারীরা আপনারাই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চায়। এর আগে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সম্মিলিত পরিষদ জুলাই অভ্যুত্থানের কর্মসূচি পালনের জন্য ভেন্যু পরিদর্শন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজএম জাহিদ হোসেন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। জনগণ সিদ্ধান্ত নিবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড সাদা কার্ড দেখাবে। এইটি ওই কে বলল তার কথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদৌ সমালোচনা করার কোনো আলোচনা করার প্রয়োজন আমরা অনুভব করি না। আর যারা বলে পুনর্বাসন করে, ঝালকাঠির ঘটনা পত্রিকায় দেখলাম
কিছুক্ষণ আগে পড়ে এসেছি, ওখানে লেখা আছে কারা পুনর্বাসন করে আর কারা করে না। তবে সব ষড়যন্ত্র নস্যাৎ করে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের যে কমিটমেন্ট ওনারা করেছেন সেটি ওনারা ফুলফিল করবেন। নিয়াজ মুর্শেদ, দেশ টিভি, ঢাকা। সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার দুপুর 12টায় মাগুরার ভাইনার মোড় থেকে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের চৌরঙ্গি মোড় প্রদক্ষিণ করে ঢাকা রোডে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে একটি পক্ষ। স্বদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ট্রাফিক পয়েন্ট গিয়ে শেষ হয়। এছাড়াও নাটোরেও একই কর্মসূচি পালন করে স্বেচ্ছাসেবক দল। বৈঠক শেষে কথা বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দুঃখিত, আমরা পরবর্তীতে আবার যাওয়ার চেষ্টা করব। বরিশাল ও বরগুনায় এখনো নিয়ন্ত্রণে আসেনি ডেঙ্গুর পরিস্থিতি। মঙ্গলবার দুপুর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে নতুন করে 121 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 6547 জন। এখন পর্যন্ত মারা গেছেন 15 জন। এদিকে বরগুনা জেলায় প্রতিদিনই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন প্রায় শতাধিক রোগী। সংক্রমিত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরগুনার হাসপাতালে 62 জন। জেলা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য মতে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত 4023 জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে 6 জনের। দুর্নীতি ও মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে হওয়া ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য হওয়া জুলাই গণ অভ্যুত্থানের কাঙ্ক্ষিত দেশ গঠনে এনসিপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে ভোলায় জুলাই পদযাত্রার অংশ হিসেবে পথসভায় তিনি একথা বলেন। সমাবেশে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম, ডক্টর তাসনিম জারা, সামান্তা শারমিন সহ প্রায় শতাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। এদিন ভোলায় কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। শহরের বিভিন্ন সড়কে পোস্টার, ব্যানার ছেয়ে গেছে। বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য হয়েছিল, নতুন বন্দোবস্ত গড়ে তোলার জন্য হয়েছিল। দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক, গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং এর অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ইতোমধ্যে রেকর্ডপত্র তলব করে বন্দর কর্তৃপক্ষকেও চিঠি দিয়েছে অনুসন্ধানকারী দল নেতা সহকারী পরিচালক নওশাদ আলী। কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্প সংশ্লিষ্ট অনুমোদনপত্র, আর্থিক বরাদ্দ, টেন্ডার চুক্তির নথি সহ মনিরুজ্জামানের ব্যক্তিগত ও পারিবারিক নথিপত্র চাওয়া হয়েছে চিঠিতে। আগামী 28 জুলাইয়ের মধ্যে সকল নথি দুদককে সরবরাহের জন্য বলা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামান। রাজধানী মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যার অন্যতম আসামি নান্নু কাজীকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাত 1টার দিকে বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নান্নু কাজী মামলার এজাহারভুক্ত 7 নম্বর আসামি। এই হত্যাকাণ্ডে এ পর্যন্ত 8 জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, নান্নু কাজী জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আজ 15 জুলাই। গত বছর এদিন কোটা বিরোধী আন্দোলন দমাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে বর্বর হামলা চালায় ছাত্রলীগ।
রাজাকার স্লোগানের জবাব দেবে ছাত্রলীগ ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের পরপরই শিক্ষার্থীদের ওপর হামলা শুরু হয়। সারা দেশে প্রায় 4 শতাধিক শিক্ষার্থী আহত হয়। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই আহত হয় প্রায় 300 জন। আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেলেও সেখানেও তাদের ওপর হামলা হয়। এরপরও শিক্ষার্থীদের দমন করা যায়নি। ওই রাতে বিভিন্ন ক্যাম্পাস থেকে বিদায় ঘণ্টা বাজে ছাত্রলীগের। বিস্তারিত ইউসুফ ভুইয়ার রিপোর্টে। আজ 15 জুলাই, এক বছর আগে এদিনেই সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রলীগের এই হামলায় সারা দেশে প্রায় 4 শতাধিক শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই আহত হয় প্রায় 300 জন। এই 15 জুলাই মানে এটা মনে হচ্ছে যে গতদিনের ঘটনা আমার সাথে, কারণ এটার ট্রমা বা এটার ভিতর থেকে এখন পর্যন্ত বের হতে পারিনি। পিছনের দিক থেকে সাইডে থেকে ওদের কেউ একদম ধারালো কিছু একটা দিয়ে হচ্ছে আমার মাথায় আঘাতটা করে। মাথায় আঘাত করার পরে কয়েক সেকেন্ডের ভিতর আমি সেন্সলেস হয়ে নিচে পড়ে যাই। শুধু তাই নয়, হামলায় আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। 15 জুলাই দেখেছি যে মেয়েদের জামায় রক্ত লেগে আছে, মানে ওটা শুধু নিজেদের রক্ত এরকম না, অন্য কাউকে মেরেছে ওই রক্ত লেগে আছে। 3 দিক থেকে একসাথে আমাদের উপর আক্রমণ করা হলো এবং সেখানে হচ্ছে অনেক নারী শিক্ষার্থী আহত হন এবং নারীরা ভেবেছিলেন যে হয়তো তাদেরকে আঘাত করা হবে না, কিন্তু তাদেরকেও হচ্ছে আঘাত করা হলো। অনেকেই হচ্ছে খুবই বাজেভাবে আহত হলো। তবে এই হামলার সূত্রপাত হয় আগের দিন। 14 জুলাই বিকেলে এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলার পরেই রাতে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? রাত 11টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীদের হল সহ প্রায় প্রতিটি হল থেকে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার এই স্লোগান নিয়ে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। তবে সরকারি ছত্রছায়ায় ছাত্রলীগের বেপরোয়া হামলায় দেয়ালে পিঠ থেকে গেল। এরপর ঘুরে দাঁড়ায় সাধারণ শিক্ষার্থীরা। ওই রাতেই বিভিন্ন ক্যাম্পাস থেকে বিদায় ঘণ্টা বাজে ছাত্রলীগের। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। 2018 সালের সড়ক পরিবহন আইন প্রত্যাহারের দাবিতে আগামী 20 জুলাই বৃহত্তর চট্টগ্রামে 24 ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক ফেডারেশন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন তারা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আওয়ামী লীগ আমলে 2018 সালে করা সড়ক পরিবহনের আইনের বিভিন্ন উপধারা মালিক শ্রমিকদের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ফলে মৃত্যুদণ্ড, কারাদণ্ড, জরিমানা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এ শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। জানানো হয়, ধর্মঘটের সময় 5 জেলায় সব ধরনের পরিবহন চলাচল এবং বন্দর থেকেও পণ্য পরিবহন বন্ধ থাকবে। আমরা মালিক শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয়ভাবে 2018 সনের আইনের 42টা ধারা পরিবর্তন এবং সংশোধনের জন্য প্রস্তাব করেছি। আগামী 20 জুলাই 2025 ইংরেজি রোজ রোববার ভোর 6টা থেকে 24 ঘন্টা চট্টগ্রাম মহানগর সহ বৃহত্তর চট্টগ্রামের 5 জেলায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক শ্রমিকদের উদ্যোগে যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা প্রদান করছি। সড়ক ও ফুটপাত দখলদারদের কাছ থেকে খাজনার নামে রসিদ দিয়ে টাকা আদায় করছে রাজশাহী সিটি কর্পোরেশন। ফলে শত কোটি টাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত হচ্ছে না। ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের পক্ষ থেকে সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হলেও সাড়া দেয়নি সিটি কর্পোরেশন। অবশ্য এ নিয়ে কোনো কিছু না জানা থাকার দাবি রাশিক সচিবের। বিস্তারিত কাজী শাহেদের প্রতিবেদনে। রাজশাহীতে ফুটপাতের পর এবার দখল হচ্ছে সড়কের বেশিরভাগ অংশ। দখল হওয়া এসব সড়ক ও ফুটপাত থেকে নিয়মিত খাজনা আদায় করছে সিটি কর্পোরেশন। ব্যবসায়ীদের দাবি, খাজনা নিতে সিটি কর্পোরেশন রসিদ দিচ্ছে তাদের। শুধু সিটি কর্পোরেশনকে দিই, ওরা ডাক করে নেয়, রেগুলার 10 টাকা রিসিভ দিয়ে নেয়। যদি আমরা গাড়ি রাখি এখানে, তাহলে গার্ডকে আমাদের সেফটির জন্য 50 টাকা করে দিতে হয়।
পুলিশের অফিসার আসে তখন একটু আমাদেরকে বলে যায় যে ভাই একবেলা একটু বন্ধ রাখেন, কাল থেকে খুলেন। সিটি কর্পোরেশন থেকে একটা 10 টাকার একটা রসিদ দিয়ে 10 টাকা নিয়ে যায়। কিসের রসিদ এটা আমরা জানি না। এ বিষয়ে কথা বলতে রাজি হননি সিটি কর্পোরেশনের প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সচিব কিছু না জানার দাবি করেছেন, আর এস্টেট অফিসের কর্মকর্তারা বলছেন তারা উচ্ছেদ করলেও আবার দখল হয়ে যাচ্ছে। এই বিষয়টা আসলে আমি জানি না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনি একটু সিও স্যারের সাথে কাইন্ডলি কথা বলেন। বর্তমানে আমাদের এখানে স্থায়ী ম্যাজিস্ট্রেট নাই। যে ফুটপাথগুলো আপনার অবৈধভাবে দখল হয়েছে, দোকানপাট ব্যবসা বাণিজ্য করছে, এগুলো তো আমাদের সামনে ঘরে অভিযান করবো, সেটা পরিকল্পনা আছে। মহানগর পুলিশ বলছে ফুটপাত ও সড়ক দখল মুক্ত করতে তারা চেষ্টা করছেন। হকারদের নির্ধারিত স্থানে বসাতে চিঠি দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনকে। ইতিমধ্যে বেশ কিছু হকার আমাদের প্রতিনিয়ত উচ্ছেদ হয়, আমাদের মেডিকেলের সামনে থেকে আমরা উচ্ছেদ করি, আমাদের এখানে যে সাহেববাজার এলাকা থেকে হকারদেরকে আমরা সরাই। সিটি কর্পোরেশনের নির্মাণ করা 119 কিলোমিটার ফুটপাতে চলাচল করতে পারেন না নাগরিকরা। দ্রুত উচ্ছেদের দাবি জানিয়েছেন নাগরিক নেতারা। এখন তো কোনো রাজনৈতিক দলের কোনো সংগঠনের নেতা নাই, তাহলে প্রশাসনের নির্বিকার কেন? সরকারকে জনগণ খাজনা ট্যাক্স দেয়, তার চলাচল, তার পরিষ্কার পরিচ্ছন্ন সড়ক এবং তার নিরাপদ সড়ক চাই, কিন্তু এইটা তো আমরা কোনো অবস্থায় দেখছি না। সিটি কর্পোরেশন এলাকায় ফুটপাত দখলে স্থানীয় প্রভাবশালীরা রসিদ দিয়ে টাকা নিয়ে তাতে বৈধতা দিচ্ছে সিটি কর্পোরেশন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। সাতক্ষীরায় বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন জেলাবাসী। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সাতক্ষীরায় বৃষ্টিতে কি প্রভাব পড়েছে, জলাবদ্ধতা কমেছে কিনা জানাবেন। টানা জুলাই মাসের প্রথম থেকে একেবারে টানা বৃষ্টিতে সাতক্ষীরার বিশেষ করে পৌর এলাকা এবং সদর উপজেলার মানুষ একেবারে নাকাল অবস্থায় পড়েছে। তাদের যে ভোগান্তি সেটা একেবারে চূড়ান্ত ভোগান্তিতে রূপান্তরিত হয়েছে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার সরকারি কলেজ সড়ক তথা শহীদ রিমু সরণি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটি দীর্ঘদিন ধরে এভাবে প্লাবিত অবস্থায় পড়ে থাকে। এখানে মানুষের ভোগান্তি অবর্ণনীয় ভোগান্তি। আজকে কয়েকদিন ধরে এখানে যানবাহন পড়ে আছে, উল্টে যাচ্ছে ভ্যান, রিক্সা বা মোটরসাইকেল, সাইকেল। এখানে একটা ট্রাক্টরও আটকে আছে এবং মানুষের যে ভোগান্তি সেটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা একটু কথা বলছি কি অবস্থা। রাস্তা তো ব্যাপক খারাপ, গাড়ির ঘোড়া আসতে পারি না, চলতে পারি না, যেতে পারি না, লোড গাড়ি না, লোকজন 20-22 জন ফেলতে হয়। টানা যেমনটি শুনছিলাম যে এখানে কিন্তু রিক্সা, ভ্যান কোনো কিছু আসতে পারছে না। এই একই চিত্র সাতক্ষীরা পৌর এলাকার 9টি ওয়ার্ডেই। আর একই সাথে সদর উপজেলার ধুলিয়র, ফিংড়ি, ব্রহ্মরাজপুর, লাপসা এই সমগ্র এলাকার নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে। এই পানি আটকে দূষিত হয়েছে এবং সেই দূষিত পানিতে চর্মরোগ দেখা দিয়েছে, মানুষের নানা রোগ ব্যাধিও সৃষ্টি হয়েছে। আর আপনাকে যদি আবহাওয়ার কথা বলি, আজকে তিন নম্বর সতর্কতা সংকেত যেমন দেখানো হয়েছে, একই সাথে অর্ধ সহস্রাধিক মিলিমিটার পানির রেকর্ড করা হয়েছে এবং এবারের 24 ঘন্টার যে পানির রেকর্ড সর্বোচ্চ সেটি হচ্ছে 129 মিলিমিটার। এই পানিতে, এই টানা বৃষ্টিপাতের পানিতে এবং জলাবদ্ধতায় মানুষের যে চূড়ান্ত ভোগান্তি, এই অবস্থায় প্রশাসন এখানে নদী এবং খালগুলো সংস্কারের কথা বললেও তার যে ধীরগতি, প্রশাসনিক যে ধীরগতি, তাদের যে পদক্ষেপ নেওয়ার যে ব্যবস্থাগুলো এত ধীরগতি যে মানুষের এখন ক্ষোভ চূড়ান্ত রূপে দেখা দিয়েছে। মানুষ এখন দ্রুত খাল, নদী সংস্কার করে এই জলাবদ্ধতা থেকে মুক্ত হতে প্রশাসনের আরো দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চায়। ডানা, এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরা থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নাটোরের কাফুরিয়ায় গরম পানি ও মরিচের গুঁড়া দিয়ে ঝলসানো এক নারীর উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার সকালে সেনাপ্রধানের সরাসরি নির্দেশনায় ভুক্তভোগীকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ ও দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানান। গেল 26 জুন হালিমা ও শাহনাজ নামের 2 নারীকে দুর্বৃত্তরা নির্যাতন করে। পরে সেনাবাহিনী দ্রুত অভিযান চালিয়ে 6 জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
15টি প্রতিষ্ঠানকে এনএসএফ সার্টিফাইড প্লাম্বিং এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2025 প্রদান করেছে স্বজন গ্রুপ। সোমবার রাজধানী গুলশান শুটিং ক্লাবে ইঞ্জিনিয়ারিং মিট 2025 অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এই আয়োজনের মাধ্যমে সুরক্ষিত গুণগত নির্মাণ ও পানি ব্যবস্থাপনায় তাদের অবদানকে সম্মানিত করা হয়, যা বাংলাদেশের নির্মাণ শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি কাঠামোগত প্রকৌশলী জেড বসুনিয়া নিরাপত্তা, স্বাস্থ্য ও টেকসই অবকাঠামোর গুরুত্ব তুলে ধরেন। স্বজন গ্রুপের চেয়ারম্যান হুমায়ুন কবির গুণগত মানে যারা আপোষ করেন না তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা এনএসএফ সার্টিফিকেশনকে আস্থা ও মানের প্রতীক হিসেবে তুলে ধরেন। প্রযুক্তির উন্নয়নে বদলে যাচ্ছে দেশের চিত্র, রূপান্তর ঘটছে মানুষের জীবনধারায়। একসময় যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল টেলিফোন, তবে এখন তা স্থান হারিয়েছে মুঠোফোনের কাছে। সারা দেশের মতো ময়মনসিংহ কমে গেছে টেলিফোন গ্রাহক। বর্তমানে যারা টেলিফোন ব্যবহার করছেন তা প্রয়োজনের চেয়ে বেশি শৌখিনতার কারণে। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন জুবায়ের নূর। 19 শতকে আবিষ্কৃত টেলিফোনকে পেছনে ফেলে প্রায় 2 দশকের বেশি সময় ধরেই যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে উঠেছে মোবাইল ফোন। একসময় টেলিফোন ছিল দূরালাপনের প্রধান ভরসা, এখন তা ব্যবহৃত হচ্ছে কেবল আবেগ ও স্মৃতির টানে। 2020 সালের আগে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় টেলিফোন গ্রাহক ছিলেন 4,500। বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 2,650-এ, যার মধ্যে 1,800 জনই সরকারি কর্মকর্তা কর্মচারী। এদিকে মোবাইল ফোনের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলোতেও মানুষ ব্যস্ত থাকছে মোবাইলেই। জয়নুল আবেদিন পার্কে ঘুরতে আসা আইনজীবী ইশতিয়াক আহমেদ বলেন, একসময় টেলিফোনের জনপ্রিয়তা আকাশচুম্বী ছিল, কিন্তু এখন মুঠোফোনেই বিশ্ব হাতের মুঠোয়। একটা সময় টেলিফোনের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, যখন আমার বাবারা ইউজ করতো। একটা আকাঙ্ক্ষা ছিল একটা মানুষের মাঝখানে, একটা ফোন আসবে, ডায়াল করতে হবে, ফোনটা যাবে, রিসিভ করবে, বিরাট একটা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু বর্তমানে এই মুঠোফোন অর্থাৎ ডিজিটাল ফোন, মোবাইল ফোন হাতে আসার পরে এইটা দিন দিন হ্রাস পেয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের যুগেও অনেকে আবেগ ও শৌখিনতার জায়গা থেকে এখনও টেলিফোন ব্যবহার করে যাচ্ছেন। কেউ কেউ মনে করছেন ভাইরাল ও নজরদারির এই যুগে টেলিফোন হতে পারে নিরাপদ কথোপকথনের মাধ্যম। তাই প্রয়োজন টেলিফোন সেবাকে আধুনিকায়ন করে আগ্রহীদের কাছে পৌঁছে দেওয়ার। যখনই কোনো নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক ড্রপ করছে, টেলিফোন কখনো ড্রপ করে না। সো টেলিফোনের প্রতি আমাদের সবসময় একটা ভরসা রয়ে গেছে। প্রযুক্তির অন্যান্য অনেক অবারিত সুযোগ থাকার কারণে ট্রেডিশনাল টেলিফোন এই জন্য কমে গেছে। এটাকে আরও আধুনিক করে যদি সহজলভ্য করতো, আমার মনে হয় টেলিফোনটা অনেকেই ব্যবহার করতো। তো মানে এটা যদি আবার পুনরায় এটা চালু করা হয় বা অফিস আদালতে ব্যবহার করা হয়, তাহলেও মানুষ প্রতারণার থেকে অনেকটা রেহাই পাবে। স্মার্টফোনের বহুমুখী সুবিধার কারণে সাধারণ মানুষ টেলিফোনের ব্যবহার থেকে সরে গেছে, এমনটাই মত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এক শিক্ষকের। তার মতে কল রেট কমানো এবং সরকারি অফিসে টেলিফোনের ব্যবহার বাড়ালে এ সেবার জনপ্রিয়তা আবারও বৃদ্ধি পেতে পারে। বর্তমানে মোবাইল কলিংয়ের যে চার্জ, সেটা অনেকটাই বেশি। তো এই ক্ষেত্রে আমাদের একটা ফ্যাসিলিটি থাকতে পারে, যেমন টেলিফোনের চার্জটা যদি আমরা অনেক বেশি কমাই নিয়ে আসতে পারি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে টেলিফোনের দিকে আবার আমরা ঝুঁকতে পারবো হয়তো। বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য না করলেও বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা জানিয়েছেন, টেলিফোন সেবার মান উন্নয়নে সরকার ইতোমধ্যেই কাজ করছে। জুবায়ের নূর, নিউজ ডেস্ক, দেশ টিভি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বলা যায় ঐকমত্য হয়েছে বলে আমাদের বলা যায়। এরপর হচ্ছে নারীর আসন সম্পর্কে আমি তখন বলেছিলাম 3টি এজেন্ডার ভিতরে। তো নারী আসনের ব্যাপারে আলোচনাটা আজকে আর খুব বেশি এগোয়নি। প্রস্তাবনাটা তো হচ্ছে 100 আসনে নারীরা ডাইরেক্ট ইলেকশন করবে, আর 300 আসনে আগের মতোই যে কনস্টিটিউয়েন্সি ইলেকশন হবে। এখানে আমাদের স্ট্যান্ডিং হচ্ছে, আমরা নারীদের 100 আসনের ব্যাপারে জামাতে কোনো আপত্তি নেই, তবে নারীদেরকে একেবারে মাঠে ময়দানে নামে হয়রান ক্লান্ত করার যে কাঠিন্যতা আছে বাংলাদেশের এই পরিবেশে, অনেক মহিলা তো করতে বিরতি চায় না, তারপরে ক্যাম্পেইন ঠিক সেভাবে করতে পারে না। কিন্তু আমরা বলেছি এটাকে পিয়ার সিস্টেম করার জন্য। পিয়ার সিস্টেম যদি হয় তাহলে মহিলাদেরকে নিজ দায়িত্বে যেতে হবে না, ন্যাশনালি সকলে মিলে একটা ইলেকশন হবে। এখানে বিষয়টা পরিষ্কার করা হয়নি যে মহিলাদের ডাইরেক্ট ইলেকশনটা কিভাবে হবে। আমি
দুই একজন কমিশনের লোকদের সাথে এখন কথা বলেছি যে আপনারা তো এটা বলেননি, তো ওনারা বলছে আপনাদের সাজেশন কি। আমরা সাজেশন দিয়েছি যে উচ্চকক্ষের ইলেকশন পিআর সিস্টেমটা আলাদা হবে, নিম্নকক্ষের ইলেকশনটা কনস্টিটিউয়েন্সি ওয়াইজ যদি হয় সেটা আলাদা হবে। তবে আমাদের প্রস্তাব হচ্ছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ পুরাটাই, নিম্নকক্ষ যদি 400 আসন হয় পুরাটাই পিআর সিস্টেমে করাটা হচ্ছে আমাদের দাবি। সবগুলোই আমরা পিআর চাই। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে নিম্নকক্ষে যে প্রস্তাবনা সেটা হচ্ছে 300 আসন ওপেন পুরুষ বা নারী সকলের জন্য, আর 100 আসন স্পেশালি নারীদের জন্য, এবং সেখানে প্রস্তাব হচ্ছে নারীদের বিষয়ে নারীরা ভোট দেবে, আর পুরুষ বা নারী যেটা ওপেন আছে সেখানে নারী পুরুষ সকলেই ভোট দেবে। এখানে আমরা একটা ডিসক্রিপেন্সি দেখছি যে 100 আসনে শুধু নারীরা দেবে, পুরুষেরা দেবে না কেন, পুরুষরা তো সেখানে ভোটার। এই জন্য আমাদের কথা হচ্ছে যে সেখানে নিম্ন আসনে সব পিয়ার হবে, নারী পুরুষ একসাথেই 400 আর 300 এইভাবে হয়ে যাবে। এটা হচ্ছে না 300 আর 100 মোট 400 হয়ে যাবে, এবং ইট ইজ পিয়ার সিস্টেম হলে আর নারী দেবে পুরুষ দেবে 3 আসনে মিলে একজন হবে, 1 আসনে একজন হবে, এত সব জটিলতাটা আর থাকে না। সবাই ইউনিভোকাল মানে ইউনিফর্ম একটা ইলেকশন সিস্টেমে এখানে চলে যাবে। আমরা তো আগে ব্যাখ্যা করেছিলাম যে পিআর ইজ মোর রিপ্রেজেন্টেটিভ টাইপ দেন দি কনস্টিটিউয়েন্সি টাইপ, কারণ কনস্টিটিউয়েন্সি একজন 49 পাইলো পার্সেন্ট, একজন 51 পাইলো, 51 ইলেক্টেড হয়ে গেল, 49 ইজ 0। কিন্তু পিআর সিস্টেমে ইচ অ্যান্ড এভরি ভোট শুড বি কাউন্টেড অ্যান্ড ভ্যালুড, ইফেক্টিভ হবে। সারা দুনিয়াতে এখন অ্যারাউন্ড 90 দেশে পিআর হচ্ছে, এবং আপনারা খবর নিলে দেখবেন যে এভরি ইয়ার পিআর সিস্টেমটা বাড়তেছে বিভিন্ন দেশে। অনেকে বলেন যে ডেমোক্রেসি পার্লামেন্ট হয়, ডেমোক্রেটিক সিস্টেম পার্লামেন্ট, নো ডাউট ইন ইট, কিন্তু এটাকে আরো বেশি ডেমোক্রেটাইজ করতে হলে আমরা সিস্টেম পরিবর্তন করতে পারি। আমাদের জন্য আপগ্রেড করার যে সুযোগটা আছে এটাকে আমরা মনে করি ইটস প্রপার নাও ইন বাংলাদেশ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।